সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিত বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এটা আমাদের নমুনা প্রশ্নপত্র সেট 2, এর আগে সেট 1 সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রতিটা সেটের যে অঙ্ক আমরা এখানে দিচ্ছি সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর এর পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সেখানে পেইড কোর্সের মধ্যে এই প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে ভিডিওগুলোও দেওয়া থাকবে। সেখানে তোমরা অ্যাড ছাড়া ভিডিওগুলোকেও দেখতে পারবে। তো আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটার মান হচ্ছে 1 নম্বর করে। প্রথমে কয়ের থেকে দেওয়া আছে, দেখো 21,320 দেওয়া আছে। এটা দিনে কত মাস কত দিন, অর্থাৎ এখানে এই যে এটা দিন দেওয়া আছে, দিনটাকে আমাদের মাস করতে হবে। তো দিনকে মাস করতে গেলে আমাদের কী করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে আমাদের 30 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো পুরো সংখ্যাটা লিখবো, তারপরে ভাগ চিহ্ন দিয়ে এখানে লিখলাম কি 30। এবার এটাকে তোমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগটা তোমরা করবে এভাবে, 30 দিয়ে এটাকে ভাগ করবে। কত? 21,000 আছে, 21,320। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের দুটো সংখ্যা যদি নিই 21 হবে না, তো 3টে সংখ্যা নিতে হবে। তো 3টে সংখ্যা নিলে কত হচ্ছে? 213। মানে এখানে প্রথমে দেখো 21,000, অর্থাৎ আমাদের প্রথমে 7 দিয়ে দিতে হবে। তো 7 দিয়ে দিলে কত হবে? 7 0 0 আর 3 7 কত হচ্ছে? 21। তোমরা যদি এটাকে বিয়োগ করি কত হবে? 3টা নেমে যাবে, আর এখানে 1 1 আর 2 2 মিলে যাচ্ছে। এবার আমাদের ডান দিকে কী আছে? 2 আছে, তো আমরা 2টা নামাবো। আর এখানে দেখো 30,000, তো এখানে আছে 32। আমরা কি করব? এখানে এই শূন্যটা দুটোই নামিয়ে দেবো। তারপর এখানে দেখো আমাদের কত হয়ে যাচ্ছে? 320 হচ্ছে। তো 320 মানে 30কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই 300 হয়। তো সুতরাং আমরা এখানে 10 দিয়ে দিব, দেখো 300 হবে এখানে। ঠিক আছে, 300 লিখলাম, 300 হবে। এটা বিয়োগ করলে কত হবে? এখানে 2টা নেমে যাচ্ছে আর 0 0 0, অর্থাৎ 20টা বাকি থাকছে। আমরা দেখো এখানে এই যে পেলাম 710, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মাস। ঠিক আছে, এটা হচ্ছে মাস। আর এই 20 এটা হচ্ছে আমাদের দিন। ঠিক আছে, এটা হচ্ছে দিন। তাহলে আমরা কী লিখবো এখানে? দেখো 710 মাস আর 20 দিন। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা উত্তর। নেক্সট দেখো ক্ষয়ের দাগে, এখানে দেখছে 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তো 770 মিনিটে কত ঘন্টা হয় আর কত মিনিট হয়? তো এখানে 770 মিনিট দেওয়া আছে। মিনিটকে যদি আমরা ঘন্টা করি, অর্থাৎ তাহলে কী করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তোমরা 60 দিয়ে ভাগ করবে। দেখো 60 দিয়ে আমরা কী করছি? এই যে 770, এটাকে ভাগ করব 60 দিয়ে। তো প্রথমে যদি আমরা 1 দিয়ে দিই কত হবে? এখানে 60 হবে। বিয়োগ করলে কী হবে? এখানে 7 নেমে যাবে। আর 7 থেকে 6 বাদ দিলে 1, হয়তো 1 দেবো। এবার দেওয়া হচ্ছে কত? দেখা হচ্ছে 0। ঠিক আছে, তো দেখো এবার কত যাবে? 3 দিয়ে আমাদের দিলে 318, বেশি হয়ে যাবে, সুতরাং 2 দিয়ে দেবো। 2 দিয়ে দিলে 2 0 0, 6 দেখুন কত হবে? 1 10 2 12। এটাকে যদি বিয়োগ করি 0 নামালাম, 7 থেকে 2 বাদ দিচ্ছি, কত হবে? 5 হবে। ঠিক আছে, তো এখানে আমরা কী পেলাম? 12টা কী পেলাম? ঘন্টা পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘন্টা। আর এই যে 50 বাকি থাকছে, এটা হচ্ছে মিনিট। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মিনিট। ওকে, তাহলে কী লিখবো? 12 ঘন্টা 50 মিনিট। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ক্ষয়ের দাগের। নেক্সট দেখবো গয়ের দাগে। এখানে কী দেওয়া আছে? দেখো 6.3 টাকা সমান সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। তো 6 এটা কী দেওয়া আছে? 3 টাকা দেওয়া আছে। টাকা থেকে আমাদের এখানে কত টাকা আর কত পয়সা সেটা করতে হবে। ঠিক আছে, এখানে দশমিক দেওয়া আছে, মানে কি? 6.3, 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। ঠিক আছে, 6 টাকা সমান 600 পয়সা হবে। আর 30.3 মানে হচ্ছে এটা হচ্ছে পয়সা। 3 মানে হচ্ছে 30,000। ঠিক আছে, এটা কী হবে? 600 হবে এখানে। ঠিক আছে, সরি 600 বলতে 6 টাকা আর 0.3 মানে হচ্ছে 30 পয়সা। ঠিক আছে, দশমিক মানে 30 পয়সা। তো 6 টাকা 6.3 টাকা সমান হবে কী হবে? 6 টাকা 30 পয়সা। এখানে হবে 6, এখানে হবে 30। ঘরের থেকে হচ্ছে ছোটো থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোনটা ছোট আর কোনটা বড়। প্রথমে ছোটো লিখতে হবে, তারপর বড় লিখতে হবে। দেখো ছোটো বড়ো কীভাবে দেখবো? প্রথমে দেখো সবগুলোর কিন্তু 6 আছে এবং 6-এর পরে সবগুলোতেই দশমিক দেওয়া আছে। এবার দেখো 6-এর পরে এখানে কী আছে? 0 আছে। এখানে 6-এর পরে 6 আছে, এখানে 6-এর পরে 0 আছে। তো এখানে আমরা কী বলে? সব থেকে ছোটো থেকে বড় দেখতে হবে। তো এরপর দেখো দশমিক পর দুটো 0 আছে। এখানে দশমিক পর 6, তারপর 0 আছে। এখানে দশমিক পর একটা 0, তারপর 6 আছে। অর্থাৎ যেটা দশমিক পরের দুটো 0 আছে সেটা সব থেকে ছোটো হবে। তো এটা হয়ে যাবে আমাদের সব থেকে ছোটো। তারপর ছোটো কোনটা হবে? তারপর ছোটো যেটা 0 আছে সেটা ছোটো হবে। তারপর এটা, তারপর হবে এটা। তো
সুতরাং এটা হচ্ছে আমাদের সবথেকে ছোট, তারপর এটা, তারপর এটা। তো এবার সাজিয়ে লিখবো আমরা। তো ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই। দেখো আমরা প্রথমে লিখবো এটা সবথেকে ছোট, তারপর ছোট হচ্ছে এটা, তো এটা লিখলাম, তারপর ছোট হচ্ছে এটা। এবার অঙ্গর দাগে দশমিক ভগ্নাংশে পরিণত করো। এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ এটাকে ভাগ করতে হবে। দশমিক ভগ্নাংশ মানে এটাকে এখানে 25টা এখানে লিখতে হবে, এভাবে দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা দশমিক দেব, দশমিক দিয়ে একটা শূন্য নেব, যাচ্ছেন এখানে 1000, এখানে কত হচ্ছে 250। তারপর কি তাহলে কী করবো, আর এখানে আর একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নেব। এবার 2 দিয়ে যদি আমরা দিই কত হবে, 2000 হবে। তো দেখো 2000 এখানটা লিখবো। এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, এখানে 5 হবে আর দুটো শূন্য আছে। এবার আমাদের দশমিক দেওয়া আছে, যার জন্য আমরা একটা শূন্য পাবো, তাহলে শূন্য দেবো। এবার কি দেবো, 5 দিয়ে, 5 দিয়ে কী হবে, 5 আর 1000 গুণ করলে কত হয়, 5000 হবে। তোমরা লিখবে এখানে কত, 5000। দেখো এবার মিলে যাচ্ছে এটা, ঠিক আছে। সুতরাং 0.25 এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। দেখো আমি উত্তর লিখলাম 25/1000 = 0.025, ঠিক আছে। এখানে দশমিকের আগে আমরা একটা শূন্য দিতে পারি, ঠিক আছে। তো 0.025। নেক্সট চয়ের দেখে এখানে কী দেওয়া আছে, দেখো 15 গুণ, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, যোগ 4 দেওয়া আছে, সমান 79। জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাম। এখানে 15 সঙ্গে কত দিয়ে গুণ করলে এবং তার সঙ্গে 4 যোগ করলে 79 হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কোনোকে যদি আমরা করি 4-15 কোনো নামতে পারি, 4-15 60, 5-15 75। তো 5-15 75, 5-15 কত হবে 75, 6-15 90, 6-15 90 মানে 79 আছে। তো বেশি হয়ে যায়, তো 6 দিয়ে এখানে কিন্তু যাবে না, আমাদের 5 দিয়ে যাবে অথবা 4 দিয়ে যাবে, ঠিক আছে। 4 দিয়ে দিলেও কিন্তু আমাদের কম হচ্ছে, তো 5 দিয়ে দেখবো আমরা। 5 দিয়ে 75 হচ্ছে, আর 6 দিয়ে হচ্ছে 90। তো 75 সঙ্গে যদি আমরা 4টাকে যোগ করি কত হবে, 4 আর 5 9 হবে, ঠিক আছে। 9 আর 7 তো 79 হচ্ছে। সুতরাং আমাদের এখানে কত হবে, এখানে 5 হবে, অর্থাৎ 15 সঙ্গে যদি 5 গুণ করি, 5-15 75 আর 4 79 হয়, ঠিক আছে। সুতরাং শূন্যস্থানে আমরা কী বসাবো, 5 বসাবো, ওকে। 6 দেখো বিয়োগ করতে হবে এটাকে, ঠিক আছে। দেখো এখানে 20 দেওয়া আছে, এখানে 15.50 দেওয়া আছে। কীভাবে বিয়োগ করবে, দশমিকের যে বিয়োগ। তো এখানে কিন্তু কোনো দশমিক নেই, এখানে কোনো দশমিক নেই, তার মানে হচ্ছে 20 লিখবে, তারপরে দশমিক দিয়ে এখানে দশমিক পরে দুটো সংখ্যা যায়, তো এখানেও আমরা দুটো শূন্য এভাবে বসিয়ে নেব। তারপর এখানে যে দশমিকের তলায় দশমিক বসিয়ে বাঁ দিকে আছে কত 15, এভাবে 15 লিখবে, ডান দিকে আছে 50, এভাবে 50 লিখে এবার এটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগটা যদি আমরা করি, শূন্য বসবে এখানে, 0 0 0 হবে, আর ওপরে শূন্য মানে 10 ধরবো। তো 10 থেকে 5 বাদ দেবো, কত হবে 5 হবে, হাতে 1 থাকে, 5 আর 6, 6 আর 10, 4 10, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 দিয়ে মিলে যাচ্ছে। এখানে কথা হচ্ছে 4.50 হচ্ছে আমাদের বিয়োগফল। সুতরাং দেখো আমরা কী লিখবো, 20 বিয়োগ 15.50 সমান হচ্ছে বিয়োগফলটা হচ্ছে 4.50। এটা হচ্ছে আমাদের বিয়োগফল, ঠিক আছে। বিয়োগটা তোমরা এভাবে করবে। এরপর দেখো বর্গীয় জ দেখে অতিভুজ কাকে বলেন। তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজে একটা কোণ সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, ওকে। অর্থাৎ এইরকম হবে কোণটা, এইরকম, ঠিক আছে। এই যে এই কোণটা হবে আমাদের কত, 90 ডিগ্রি হবে এই কোণটা, ঠিক আছে, 90 ডিগ্রি হবে। এবার এই যে বাহুটা, এই বাহুটা অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অতিভুজ, এই বাহুটাকে বলা হয় অতিভুজ, ঠিক আছে। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, ঠিক আছে। এটা নেক্সট দেখো 6 দাগে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি কত। তো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর কোণ দুটির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। কেন, সমকোণী ত্রিভুজের এটা যদি আমরা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ যদি এই কোণ এরকম হয়, তাহলে এই কোণের মান হচ্ছে কত, 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণটা মানে 90 ডিগ্রি। আর এই যে দুটি কোণ, এই কোণ দুটির সমষ্টি কত, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। ত্রিভুজের এই 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই কোণে যদি সমকোণ মানে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটি কোণ থাকছে সেগুলোর মান কত হবে, 90 ডিগ্রি হবে। 180 থেকে 90 বাদ দিলে 90 হয়। দেখো বিয়োগ করছি আমরা, 9 কয় 8 18, 9 18, ওপরে 8 মানে 18 ধরতে হবে। তো 9 18, হাতে 1 থাকে, 1 মিলে গিয়ে 0 90। সুতরাং এই যে কোণ দুটির সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ইঙ্গটাকে দেখো, স্থূলকোণের মান হচ্ছে ড্যাশ ডিগ্রি চেয়ে বড়, আবার ড্যাশ ডিগ্রি চেয়ে ছোট। তো স্থূলকোণের মান কি, স্থূলকোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, আবার 180 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে।
স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণটা কিন্তু 90, এটা যে 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি থেকে কিন্তু বেশি হবে। কোণটা হবে কি এই রকম হবে, ঠিক আছে, অথবা এইরকম হবে, কিন্তু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে সরল কোণ, সরল কোণ কিন্তু হবে না, এই সোজা দাগ হবে না, এরকম এরকম হবে, ঠিক আছে, কোণটা সবসময় হবে এই রকম হবে, ঠিক আছে, অথবা এই রকম হবে, ঠিক আছে, কিন্তু 90 ডিগ্রি একদম এরকম খাড়া হবে না। তো সেটাই হচ্ছে স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে বেশি হবে, কিন্তু 180 ডিগ্রি থেকে কম হবে, সেটাই হচ্ছে স্থূলকোণ। 2 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 4টির জন্য 12 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা হচ্ছে সম্পার দোকান থেকে 25.50 টাকার খাতা আর 5.50 টাকার পেন আর 120.50 টাকার বই কিনলো। সম্পা মোট কত টাকার জিনিস কিনলো? তো আমাদের কী করতে হবে, এই সবগুলোকে যোগ করতে হবে, দশমিকের যোগ যেভাবে করে। তো প্রথমে কী দেওয়া আছে দেখো, প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে 25.50, এবার কী দেওয়া আছে 5.50। এটা কীভাবে লিখবে, আগে দশমিকের নিচে দশমিকটা দিয়ে নেবে, তারপর দশমিকের বাঁ দিকে 5 আছে, এভাবে 5টা জাস্ট একে বাঁ দিকে লিখবে। দশমিকের পরে কী আছে 50 আছে, তো 50টা এভাবে লিখবে দশমিকের পরে। এরপর কী দেওয়া আছে 120.50, তো আগে এখানে দশমিকটা দিয়ে নেবে, বাঁ দিকে কী দেওয়া আছে দেখো, এখানে প্রথমে 0 হবে, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, অর্থাৎ 120, এবার হচ্ছে 50, তাহলে লিখবো 50। তো এইভাবে কিন্তু সাজাতে হবে, ঠিক আছে, মেন হচ্ছে সাজানো, ঠিকমতো সাজিয়ে নিলে তারপর আমরা যোগটা করব। 3টে 5 আছে, মানে 3 5 কত হবে, 5 আর 5 10, আর 5 15 হবে, তো 15 হচ্ছে 5, হাতে থাকে 1। এবার 5 আর 5 10, আমার হাতে 1 আছে, 11 হবে, তো 11 1 বসালাম, হাতে 1 থাকে, 1 আর 2 3, 3 আর 2 হচ্ছে 5, আর এদিকে 1 আছে, তো কত হচ্ছে 151.50। ওকে, তো আমরা কি লিখবো দেখো, এই যে 3টে আমাদের দেওয়া আছে, এখানে 3টে আমরা যোগ করবো, 25.50, 5.50, 120.50 সমান সমান যোগফলটা কত হচ্ছে 150.51। তো আমরা এখানে লিখলাম 150.51, এটা হচ্ছে আমাদের যোগফল। আমরা যোগটা করে দেখলাম। অতএব সম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো, এটা আমরা উত্তর লিখলাম। পরেরটা হচ্ছে ক্ষয়ের দাগে স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো। এটাকে স্থানীয় মানে বিস্তার করতে এবং কথায় লিখতে হবে। তো স্থানীয় মানে বিস্তার করে পাই, দেখো এখানে 3-এর পরে দশমিক আগে আমাদের সাজাতে হবে। তো 3-এর পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য হবে। তারপরে 1-এর পর দেখো একটা সংখ্যা আছে, তো 1-এর পর একটা শূন্য হবে। এবার হচ্ছে 8 আছে, তো শুধু 8 লিখবো, ঠিক আছে। তারপর এটাকে আমরা দেখবো 3টে শূন্য আছে, তার মানে 5-এর নিচে আমরা 1000 বসাবো, এভাবে, ঠিক আছে, এভাবে বসিয়ে দেবো। এবার এটাকে কথায় লিখতে বলা হয়েছে, এটা কথা লিখলে কি লিখবো, 318.0005, এটা 318, এটা 318.005 এভাবে লিখলাম কথায়। এরপর দেখো গয়ের দাগে বলা হচ্ছে সূক্ষ্ম কোণের চেয়ে বড় দুটি কোণের মান লেখো। তো সূক্ষ্ম কোণের চেয়ে বড় দুটি কোণের মান আমরা এখানে লিখি দেখো 70 ডিগ্রি ও 110 ডিগ্রি। সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। তো এখানে বলা হচ্ছে সূক্ষ্ম কোণ মানে 45 ডিগ্রি। এর থেকে বড় দুটি কোণের মান লিখতে বলা হয়েছে। তো যে কোনো আমরা দুটো লিখলাম, 70 ডিগ্রি আর 110 ডিগ্রি। এরপর ঘয়ের দাগে হচ্ছে কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল, সংখ্যাটি কত? তো এখানে দেখো কোনো একটি সংখ্যা, সেই সংখ্যা থেকে এটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একটা 1 হবে, আর তারপরে হচ্ছে 4টে শূন্য বসবে। তো 1 2 3 4টে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা হয়ে গেল। তো কোনো একটি সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা বিয়োগ করার ফলে এই সংখ্যাটা পাওয়া গেছে, ঠিক আছে, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা। তাহলে সংখ্যাটা কত? তোমরা কি করবো দেখো, এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে এই 3400 এই সংখ্যাটা আমরা যোগ করব। যোগ করলে সেই সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সংখ্যা হবে। তো যোগ করলে কী হবে, এখানে আমরা এখানে যোগটা করে দিচ্ছি দেখো, এই 1000 তলায় 3402 এটাকে বসিয়ে দেখো যোগটা আমরা করছি। কী হবে, 2টা নিচে আমাদের নেমে যাবে, 0 হবে, এখানে 4 হবে, এখানে 3 হবে, আর নিচে 1000, তো 13402, তো 13402 এটা আমাদের হচ্ছে যোগফল, ঠিক আছে। এবার দেখো আমরা উত্তর কি লিখবো, অতএব সংখ্যাটি হচ্ছে আমাদের 13402, এটা হচ্ছে নির্ণীয় সংখ্যা। 3 নম্বর দেখা প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি লিখতে হবে এখানে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে নাম্বার কয়ে, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় হচ্ছে 11,235 টাকা হলে 9 মাসের খরচ কত? তো এখানে বলা হয়েছে যেটা, যে শ্যামলবাবুর 1 মাসের আয় কত, 11,235 টাকা, এটা হচ্ছে তার 1 মাসের আয়, ঠিক আছে। এবার আমরা কী করবো দেখো, শ্যামলবাবুর 8 মাসের আয় কত? শ্যামলবাবুর 8 মাসের আয় মানে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে কী হবে, এটাকে যদি আমরা 8 দিয়ে গুণটা করি
8 দুগুণে 16, 16 6 হাতে থাকে 1, 3 24, 24 থেকে 25, 25 5 হাতে 2 থাকে, 8 দুগুণে 16, 16 আর 2 18, 18 8 হাতে থাকে 1, 8 একে 8 আর 1 হচ্ছে 9, আর এখানে এই 8 একে 8 আর 1 হচ্ছে কত 9। তো এটা সরি 8 একে 8 হবে, এখানে হাতে কিছু নেই তো 8 একে 8 হবে, অর্থাৎ এখানে হচ্ছে 8 10 89,856, এটা হচ্ছে গুণফল। তো এইটা হচ্ছে তার কি হচ্ছে এই 8 মাসের আয়। এবারে এই 8 মাসের আয় দিয়েছে 9 মাসের খরচ চালান, তার মানে 8 মাসের যেটা আয় সেটাই হচ্ছে তার 9 মাসের খরচ, ঠিক আছে। তোমরা লিখবো অতএব শ্যামল বাবুর 9 মাসের খরচ হচ্ছে এই 89,856 টাকা, এটাই হচ্ছে তার 9 মাসের খরচ। এটাই আমাদের জানতে চাওয়া হয়েছে। পরের দিকে সরল করতে হবে, এখানে দেওয়া এখানে এই যে রাশিটা আমাদের দেওয়া আছে সংখ্যাগুলো, এটা সরলতম মান বের করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা অঙ্কটিকে লিখব, লেখার পর আমরা প্রথমে গুণগুলো করব, তারপর ভাগ করব, ঠিক আছে। প্রথমে এই যে প্রথম অংশটা দেওয়া আছে 5 6 কত হয় 30 হয়, 5 6 30, আর 30কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 30কে যদি 4 দিয়ে গুণ করা হয় 4 0 0 3 4 12, অর্থাৎ 120 হচ্ছে। তো আমরা এখানে দেখো 120 লিখলাম, এরপরে ভাগ দিয়ে 8 লিখব, তারপরে 5 গুণ 7 আছে তো 5 গুণ 7টা লিখলাম। পরের লাইনে আমরা এই ভাগটা করব, ঠিক আছে। এটাকে যদি আমরা 120কে 8 দিয়ে ভাগ করি কত হবে, 120কে আমরা কি করব 8 দিয়ে ভাগ, তো 8 একে কত হবে 8, তো 8 আর কয় 12, 8 আর 4 12, উপরে 2টাকে 12 ধরতে হবে, হাতে 1 থেকে 1 মিলে যাচ্ছে, আর এখানে 15 নামিয়ে দিলাম, তো 5 8 কত হবে 40, কত হচ্ছে 40 মিলে যাচ্ছে। আমরা ভাগফল কত পেলাম 15 পেলাম, তো এখানে 120 আর 8 ভাগ করে আমরা লিখলাম, এখানে কত হচ্ছে 15। এবার ভাগ দিয়ে 5 গুণ 7 আছে সেটা আমরা লিখে দিলাম, লেখার পর এই 15টা এবার 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তো 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 3 5 15, তো 3 হবে, গুণ 7 আছে তো গুণ 7 লিখলাম, এবার 3 7 গুণ করে দিচ্ছি 21। তো নির্ণয় সরলতম মান আমরা পেলাম হচ্ছে 21। গয়ের দাগে নাজিরার কাছে 50 টাকা আছে, সে দুটি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে। তো তার কাছে কত আছে 50 টাকা আছে, এবার সে দুটি বিস্কুটের জন্য কত টাকা দেয় 1 টাকা, তাহলে 50 টাকায় কতগুলি বিস্কুট কিনবে। কী করবো আমরা 1 টাকায় বিস্কুট পাওয়া যায় কটা দুটি, তাহলে 50 টাকা বিস্কুট পাওয়া যায় কত 50 গুণ 2 হবে, 50কে 2 দিয়ে গুণ করলে কত হবে 50 গুণ 100 হবে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো অতএব 50 টাকায় সে 100টি বিস্কুট কিনবে। ঘরের থেকে একটি বৃত্ত অঙ্কন করো যার ও তার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। একটা বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। বৃত্ত তোমরা কম্পাসের সাহায্যে আঁকবে, ঠিক আছে। কম্পাসটা এক জায়গায় বসিয়ে এভাবে কিন্তু এক জায়গায় বসিয়ে এভাবে একটা বৃত্ত অঙ্কন করবে। বৃত্ত অঙ্কন করে এর বিভিন্ন নামগুলোকে দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক কেন্দ্রগামী এই যে সরলরেখাটা এটাকে বলা হয় কি বৃত্তের ব্যাস, এটাকে চিহ্নিত করে লিখবে ব্যাস, ঠিক আছে। আর এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই যে রেখাংশ এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এটা ব্যাসার্ধ লিখবে, ঠিক আছে। আর এই যে যেখানে আমরা বসিয়ে লিখে যে কেন্দ্র বৃত্তটা তৈরি করলাম এই যে কেন্দ্রটা এটাকে বলা হয় কি বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এবং এটা হচ্ছে বৃত্তের পরিধি, এই যে বৃত্তের চাপ যেটা এই পুরো অংশটা এই যে গোলটা এটাকে বলা হয় বৃত্তের পরিধি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পরিধি। তো এইভাবে করে অঙ্কন করতে হবে এবং বিভিন্ন নামগুলোকে দিতে হবে। নেক্সট অঙ্কন দেখে যে পরিমাণ খাবারে 5 জন লোকের একদিন চলে সেই পরিমাণ খাবারে 1 জন লোকের কতদিন চলবে। তো এখানে কী দেওয়া আছে দেখো 5 জন লোকের যে পরিমাণ খাবারে 5 জন লোকের একদিন চলে, 5 জন লোকের একদিন চলে, ঠিক আছে। সেই পরিমাণ খাবারে 1 জন লোকের কতদিন চলবে, 1 জন লোকের বেশি দিন চলবে। যদি 5 জন লোক যদি একটা খাবার খায় সেটা একদিন চলে, আছে সেই খাবারে যদি 1 জন লোক হয় তাহলে তার বেশি দিন চলবে। তাহলে আমরা কী লিখবো 1 জন লোকের চলবে 5 গুণ 1, তো 5 একে 5 দিন চলবে, ঠিক আছে। 1 জন লোক যদি সেই খাবারটা খায় তার 5 দিন চলবে। অতএব যে পরিমাণ খাবারে 5 জন লোকের একদিন চলে সেই পরিমাণ খাবারে 1 জন লোকের 5 দিন চলবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 4 নম্বর থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর করে 4 5 20 নম্বর। প্রথমে নাম্বার কয়ে আমাদের স্কুলের একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। একই রকম আর একটা ঘর 28 দিনে শেষ করতে কতজন মিস্ত্রি লাগবে। তো দেখো এখানে কি বলা হয়েছে না 30 দিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি লেগেছে 8 জন, ঠিক আছে। তো এখানে বলে দেওয়া হয়েছে আমাদের একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে। 1 মাস মানে 30 দিন, 1 মাস সমান সমান কত হয় 30 হয়, 30 দিন হয়। এখানে আমরা 30 দিন করে দিলাম। তাহলে কি হয়েছে 30 দিনে এই আমাদের যে ঘরটা সেটা তৈরি করতে সময় কতজন লেগেছে 8 জন মিস্ত্রি লেগেছে। এবার বলা হচ্ছে একই রকমের আর একটা ঘর 24 দিনে শেষ করতে
কতজন মিস্ত্রি লাগবে। এখানে 30 দিন সময় নিয়ে নেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে কি 24 দিনের মধ্যে ঘরটা বানাতে হবে, তাহলে কি মিস্ত্রি বেশি জন প্রয়োজন হবে, কতজন লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কী করবো, একদিনে ঘরটি তৈরি করতে মিস্ত্রি, যদি আমরা ঘরটা 30 দিনে তৈরি করি, 8 জন মিস্ত্রি লাগে, সেই ঘরটা যদি আমরা একদিনে তৈরি করতে চাই তাহলে অনেক বেশি মিস্ত্রি লাগাতে হবে। সুতরাং এটা 30 দিয়ে 8কে গুণ করতে হবে। তো 30 গুণ 8 করলাম, 3 8 কত হয় 24 পরে একটা শূন্য বসিয়ে দিলাম, তো 240 জন লাগবে। এবার যদি এই ঘরটাকে আমরা 24 দিনে করতে চাই, 24 দিনে অর্থাৎ প্রথমে এখানে একদিন ধরেছিলাম, এবার 24 দিনে করব। তো 24 দিনে করলে কি হবে, আমাদের মিস্ত্রির সংখ্যা কম লাগবে। ঠিক আছে, যে পরিমাণ মিস্ত্রি একদিনে লাগতো যদি 24 দিন লাগিয়ে দিই তাহলে মিস্ত্রি কম আমরা লাগাবো। ঠিক আছে, কম লাগবে। অর্থাৎ 240 থেকে আমরা কী করবো, এই 24টাকে ভাগ করবো। 240কে 24 দিয়ে ভাগ করলে কত হবে, 10 হবে। কীভাবে 10 হবে, 240টাকে তোমরা ভাগ করে দেখে নেবে। এবার 240 দিয়ে লিখলাম, এবার 24 দিয়ে ভাগ করবে। এখানে হচ্ছে 24, তো প্রথমে এখানেও 24 আছে, তো 24 একে কত হবে, 24 একে 24। ঠিক আছে, এটা মিলে যাচ্ছে। আর এই শূন্যটা এখানে নামিয়ে নিয়ে ওপরে বসিয়ে দিতে হবে, অর্থাৎ 10 জন। তো আমাদের কতজন প্রয়োজন হবে, 10 জনের লোক প্রয়োজন যদি আমরা এই ঘরটা 24 দিনে করতে চাই। ঠিক আছে, 30 দিনের জায়গায় তাহলে আমাদের 10 জন মিস্ত্রি লাগবে। উত্তর লিখবো, অতএব একই রকম আর একটা ঘর 24 দিনে শেষ করতে 10 জন মিস্ত্রি লাগবে। পরের দিকে বলা হচ্ছে, একটি পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরও 2 জন লোক নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে, আগের থেকে কত সময় কম লাগবে। তো এখানে দেখো কি বলা হয়েছে, একটি পুতুল তৈরির কারখানা, সেখানে 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। এবার 2 জন লোক আরও বেশি নিয়োগ করা হলো। 4 জন ছিল, এখন 2 জন বেশি করায় 6 জন হয়ে গেল। তবে 6 জন লোক যদি লাগানো হলো, এখন এই 1 ডজন পুতুল তৈরি করতে কত দিন সময় লাগবে। অর্থাৎ এখন দিন কম সময় লাগবে, বেশি লোক নিয়োগ করলে সময় কম লাগবে। ঠিক আছে, সেটা নির্ণয় করতে হবে এবং কতদিন সময় কম লাগবে সেটাও বের করতে হবে। তো দেখো আমরা এখানে কি করব, 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের কতদিন সময় লাগে, 12 দিন, যেটা আমাদের দেওয়া আছে। 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগে। ঠিক আছে, সেটা আমরা লিখলাম। এবার দেখো 1 ডজন পুতুল তৈরি করতে 1 জন লোকের সময় কত লাগবে, যদি 4 জন লোকের সময় লাগে 12 দিন 1 ডজন পুতুল তৈরি করতে, এটা যদি 1 জন লোক করে তাহলে কী হবে, তার কিন্তু বেশি সময় লাগবে। তো কী হবে, বেশি সময় লাগলে এই 12কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 12 48 দিন সময় লেগে যাবে 1 জনের। এবার বলা হয়েছে 4 জন ছিল, আরও 2 জন লোক লাগানো হয়ে যাবে, 6 জন হয়ে যাবে। এবার তো 1 ডজন পুতুল তৈরি করতে 4 যোগ 2 সমান 6 জন লোকের সময় কত লাগবে। 1 জন লোকের ক্ষেত্রে যদি এই সময়টা লাগে, এবার সেই কাজ যদি 6 জন করে তার কিন্তু সময় কম লাগবে 6 জনের ক্ষেত্রে। তো 48কে আমরা 6 দিয়ে কী করবো, ভাগ করবো। তো কত হবে, 6 দিয়ে ভাগ করলে 6 8 48 হয়, ভাগ করলে কত হবে, 8 হবে। তো 8 দিন সময় লাগবে এই 6 জন লোকের। তাহলে দেখো আগে সময় লাগছে কতদিন, আমাদের 12 দিন সময় লাগছিল 1 ডজন পুতুল তৈরি করতে এই 4 জন লোকের। এখন 6 জন লোক লাগানোর ফলে কদিন সময় লাগছে, 8 দিন সময় লাগছে। তো আমরা এখানে কি উত্তর লিখবো, অতএব এখন 1 ডজন পুতুল তৈরি করতে 8 দিন সময় লাগবে। এবার বলা হচ্ছে কি আগের থেকে কত সময় এখন কম লাগবে, আগে লাগতো 12 দিন, এখন লাগছে 8 দিন, তো 4 দিন সময় এখন কম লেগে যাচ্ছে যেহেতু 2 জন লোক বেশি প্রয়োগ করা হয়েছে। আমরা লিখবো এবং আগের থেকে 12 বিয়োগ 8 সমান 4 দিন সময় কম লাগবে। ঠিক আছে, এইভাবে সমাধানটি করব। গয়ের দাগে একটি শিক্ষক ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছেন, তাদের 28 দিনের খাবার মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবারে তাদের কতদিন চলবে। তো এখানে আমাদের কি বলা আছে দেখো, ওই খাবারে 250 জনের চলবে 28 বিয়োগ 17 সমান 11 দিন। তো এখানে বলা হচ্ছে একটি শিক্ষক ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। ঠিক আছে, 250 জন শিক্ষার্থী সেখানে গিয়েছে, এবার তাদের 28 দিনের খাবার মজুদ আছে, 28 দিনের খাবার তাদের মজুদ আছে। এবার শিবির চলার 17 দিন পরে আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো, এখন ওই খাবার তাদের কতদিন চলবে। এখানে প্রথমে আমরা করছি দেখো 250 জনের চলবে হচ্ছে 250 জনের 28 দিনের খাবার ছিল অলরেডি, এবং সেখান থেকে কিন্তু তারা 17 দিন অলরেডি খাবার খেয়ে নিয়েছে। এই 250 জন 17 দিন খাবার পর তাদের খাবার কত আছে, 28 থেকে 17 বিয়োগ করব। 28 থেকে এই যে 17 যদি বিয়োগ করা হয়, বিয়োগফল কত হবে, 7 আর 8 থেকে 7 বাদলে 1, 2 থেকে 1 বাদলে 1, তো 11 হচ্ছে। তো 11 দিনের খাবার আছে এই 250 জনের।
ঠিক আছে। 250 জন যদি খায় তাহলে 11 দিন চলবে। এবার বলা হয়েছে কি 17 দিন পরে আরও 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এবার এই 225 জনের সঙ্গে 250 জনের সঙ্গে কিন্তু আরও 25 জন যুক্ত হয়ে গেল, অর্থাৎ কত হবে এখানে 5 আর 2 7, অর্থাৎ 275 জন হয়ে গেল। এবার এই 275 জনের এলো, এখন ওই খাবার তাদের কতদিন চলবে। এখন এবার দেখো লোক সংখ্যা বেড়ে গেল, তাদের কিন্তু এই 11 দিন তো আর চলবে না, এবার তাদের কিন্তু কম সময় চলবে। কত কম সময় চলবে সেটা আমাদের বের করতে। তাহলে দেখো 250 জনের যে খাবারটা 11 দিন চলবে, এই খাবারটা যদি আবার একজন খায় তাহলে কী হবে, তার অনেক বেশি দিন চলবে। তো 250কে আমরা কী করছি 11 দিয়ে গুণ করব। 250কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে কত 2750। 250কে তোমরা 11 দিয়ে গুণটা করে দেখবে তো কত হবে 0 0 1 0 0 5 1 5 2 1 2 1 2। তারপর এটা কী হবে এখানেও 1 0 0 5 1 5 2 1 2, তো 0 এটা হবে 5 5 আর 2 7 2, তো 2750 দিন চলবে। ঠিক আছে। এবার দেখো আমাদের লোক সংখ্যা কত হয়ে গেছে, আগে ছিল 250 জন, এখন 25 জন বেড়ে গেছে, অর্থাৎ 275 জন হয়ে গেল। তো 275 জনের কতদিন চলবে এই খাবারটা, 2750 দিন চলতে যদি একজন খায় তাহলে বেশি দিন, যদি এই খাবারটা বেশি জন লোক খায় বা বেশি জন ছাত্রছাত্রী খায় তাহলে কম সময় চলবে। তো 2750-এর সঙ্গে 275 আমরা কী করবো এটাকে ভাগ করব। এবার ভাগ করলে তোমরা ভাগটা দেখো 200 এটা হচ্ছে 2750, ঠিক আছে, তার সঙ্গে 225 দিয়ে এটাকে 75 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, 275 রেখে 200 7 10 5 75 বিয়োগ করলে এদিকে সব মিলে যাচ্ছে, সুতরাং এই শূন্যটা এখানে নেমে কেটে উপরে যাবে, অর্থাৎ 10 হচ্ছে। তো 10 দিন চলবে এখানে আমাদের, ঠিক আছে। দেখো অতএব এখন ওই খাবারে তাদের 10 দিন চলবে, এটা আমরা লিখলাম, উত্তর লিখলাম। এরপর ঘরের দাগে একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত। এখানে প্রথমে দেওয়া আছে 2 ঘন্টায় জিপটি যায় কত 80 কিলোমিটার। এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। এই যে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে সময় লাগে 2 ঘন্টা এবং দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় জিপটি কত যায় 80 কিলোমিটার যায়, ঠিক আছে। এবার 1 ঘন্টায় জিপটি যাবে কত 80 থেকে 80 সঙ্গে 2 ভাগ করব, কত হবে 40, 40 2 গুণে 80 হয়, তো 40 কিলোমিটার। এবার 6 ঘন্টায় জিপটি কত যাবে, 6 ঘন্টায় জিপটি যাবে এই 40 গুণ 6, তো 6 4 6 কত হয় 24, তারপর সে একটা শূন্য বসে যাবে 240 কিলোমিটার, তো 240 কিলোমিটার হবে। এবার উত্তর লিখব অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। এখানে যেহেতু বলা হচ্ছে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, তাই 6 ঘন্টার জিপটা যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব। তো 6 ঘন্টার জিপটা 240 কিলোমিটার যাচ্ছে, সুতরাং আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিলোমিটার। অঙ্গর দাগে হচ্ছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করেন, কত দিনে ওই কাজটি শেষ করতে পারবেন। তো এখানে দেখো 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে কাজটি শেষ করে 14 দিনে। তাহলে একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কাজটি শেষ করতে অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ এই 4 6 14 তিনটেই আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। তো তিনটে যদি আমরা গুণ করি গুণফল কত হবে 4 14 কত হয় 56 হয়, 5 10 6 56, তার সঙ্গে আবার 6 গুণ হবে, ঠিক আছে, 6 6 34 6, তাদের থাকে 3 5 6 30 আর 3 হচ্ছে 33, তো 3 10 3 33 কত হচ্ছে 336 দিন হবে, ঠিক আছে। এবার বলা হচ্ছে দেখো 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে যদি কাজ করে, এই 7 জন লোক প্রতিদিন যদি 3 ঘন্টা করে কাজ করে তাহলে 3 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করবে। এখানে কি হবে এখানে সময় কমে যাবে, অর্থাৎ 300 এই যে 36 আমরা পেলাম, তার সঙ্গে এই 7 আর 3 গুণ করে যা হবে সেটাকে এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো দেখো 336 ভাগ কত হবে 3 7 21, 336কে 21 দিয়ে করতে হবে ভাগ, 336কে যদি 21 দিয়ে আমরা ভাগ করি, দেখো ভাগফলটা করে দেখে নাও, 321 দিয়ে প্রথমে 1 দিয়ে যাবে, 21 একে হচ্ছে 21, বিয়োগ করলে কত হবে এখানে 2 হবে, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, এরপর 6টাকে নামাবো, এবার 100 কত হচ্ছে 26, এটাকে দেখো আমরা 6 দিয়ে দেবো, 6 একে হবে 6 আর 6 দ্বিগুণ কত হচ্ছে 1 10 2 12,
ঠিক আছে, কত হচ্ছে 16 দিন। তো 16 দিন হচ্ছে আমাদের উত্তর। তো আমরা লিখবো অতএব 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে ওই কাজটি শেষ করতে পারবেন 16 দিনে। ওকে, তো আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2025 গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। এটা 2 নম্বর সেট আমরা আলোচনা করলাম। এরপর আরও কয়েকটি সেট আলোচনা করা হবে। প্রতিটা সেটের অঙ্ক তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এগুলোর মধ্যেই সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে। তো প্রতিটা সেট তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। যে কোনো একটা সেট প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে না। ঠিক আছে, আর যদি এই প্রতিটা সেটের প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সেখানে পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া আছে এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সেখান থেকে ভিডিওগুলো অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।